তার মুখপাত্র রণধীর জয়সওয়াল তার যে সাপ্তাহিক ব্রিফিং এ আজকে বলেছেন বাংলাদেশ সম্পর্কে কিছু মন্তব্য। তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের পক্ষে, যেখানে গণতান্ত্রিক উপায় এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। আরো অনেক মন্তব্য করছেন, আমি আপনাকে এটুকুই কেবল পড়ে শোনালাম। তার মানে উনি আসলে কি বলতে চাচ্ছেন বলে আপনি মনে করছেন? খুব ইন্টারেস্টিং। এরা যখন 2014 সালের ইলেকশন, 2018 সালের ইলেকশন, 24 সালের যে ইলেকশন হয়েছে সেই বিষয়ে তখন কিন্তু এরা বলতো যে এই নির্বাচন এইসব কিছু হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখন বলতেছেন গণতন্ত্রের বিষয়। সেখানে যে তারা আবার দুইটা অ্যাডজেক্টিভ অ্যাড করছেন, একটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ। অংশগ্রহণমূলক। আচ্ছা, ইনক্লুসিভ অর্থাৎ আওয়ামী লীগকে নিতে হবে, ঠিক আছে। এখন অংশগ্রহণমূলক, আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে, তারা তো পলাতক আছে, তারা যদি ডিসিশন নেয় যে আমরা অংশগ্রহণ করব না, আপনি তাদেরকে সুযোগ দিলেন, তাহলে কি তারা ইলেকশন মানবে? মানবে না। তারা তো ডিমান্ড করতেছে যে এই আওয়ামী লীগের ভোটও দিতে হবে। আওয়ামী লীগের এলাও করবা ভোট। এই চাণক্য পণ্ডিতের সকল রকমের এই কায়দা কানুন এরা রপ্ত করছে, বুঝতে পারছেন? এদের কথায় গুরুত্ব দেওয়ার দরকার নাই। তোমাদের চরকায়, তোমরা তো চরকা কাইটেই স্বাধীন হয়েছো, ওই গান্ধীর চরকা কাইটা। তোমাদের চরকায় তোমাদের তেল দাও, আমাদের চরকায় আমরা তেল দেই। আমরা কেমনে নির্বাচন করব, দ্যাটস আওয়ার ওন ডিসিশন। এটা আমাদের জাতীয়, সেটা নিয়ে আমরা ওয়ার্ক করতেছি। তোমাদের মাথা না ঘামাইলেও চলবে, এইটাই আমি মনে করি বলে দেওয়া উচিত। কিন্তু সমস্যা হলো আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা কি এই কথা, এদেরকে এই ধরনের কথা বলবেন কিনা, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। তাহলে নির্বাচনটা আপনি বলতে চাচ্ছেন যে আমরা যেভাবে ভালো মনে করি, যেভাবে আমাদের দেশের মানুষরা ভালো মনে করে, সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে আমাদের অগ্রসর হওয়া উচিত। এই যদি আপনার প্রত্যাশা হয়, তাহলে আপনার কি মনে হয় যে আপনার এই প্রত্যাশা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিকে অগ্রসর হচ্ছে? না, অন্তর্বর্তীকালীন সরকার এক জায়গায় দাঁড়ায়া লেফট রাইট করতেছে, এবং এক একজনের এক এক চিন্তা। কেউ এটাকে 5 বছর ভাবতেছে, কোনো অ্যাডভাইজার ভাবছে একটা ইলেকশন দেই। এখন সেই সরকারের একটা অংশ আবার দল হয়ে গেছে, বুঝতে পারছেন? একটা দল দল হিসাবে তারা বিকশিত হয়েছে, সরকারের একটা অংশ। সেটা তারা আত্মপ্রকাশও করছে। তারা যেমন আহ, তারা বলতেছে যে ইলেকশন দেরি করে দিতে হবে। ভালো কথা, কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। তার মানে কি আগামী 1 বছর পর্যন্ত কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকমই থাকবে, এই এক্সপেকটেশন? না, ভালো হইতে পারে, ভালো হলে ইলেকশন হবে। কিন্তু আমি তো কোনো দেখি না যে এই সরকারের ভিতরে সেই ধরনের কোন এবিলিটি আছে যে তারা এই জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচন ঠিক মতো করতে পারবে, অনুষ্ঠিত করতে পারবে বলে আমার ধারণা হয় না। এইখানে এই সরকার মোটামুটি ভাবে বলা যায় যে সম্পূর্ণভাবে ফেল করে গেছে। সুতরাং তারা তো ডে টু ডে অপারেশনই চালাইতে পারতেছে না। আপনি জায়গায় জায়গায় মারামারি হইচই। তাছাড়া এই সরকার সরকার নিরপেক্ষতা হারাইছে। এটা ওরা বুঝে কি বুঝে না আমি জানি না। যে এখানে যে অ্যাডভাইজার ছিল, সে সেটা দলের লিডার হয়েছে, কেমনে হয়? আবার আর একজন অ্যাডভাইজার বলতেছে যদি কোনো অ্যাডভাইজারের আবার দল করতে হয়, সে রাজনীতি করতে চায়, সে এখান থেকে রিজাইন করে গেলেই হবে। এইটা এটা এটা কোন ধরনের কথা আমি এটা বুঝি না। এটা তো শেখ হাসিনার যে ইলেকশন করতো সেই ধরনের, সে ডামি ইলেকশন সিলেকশন টাইপের দিকে চলে যাচ্ছে। বাংলাদেশের লোকজন মনে হয় ভোট দিতে পারবে না। 1/3 লোক এই মুহূর্তে ভোটার, 1/3 ভোটার আপনার ভোট দেয় নাই লাইফে, বুঝতে পারবে না যে ভোট দিতে গেলে কি করতে হয়। এটা এটা একটা দুর্ভাগ্যজনক। আপনার বাংলাদেশের অধিকাংশ লোক জানে না আপনার সবুজ বাতি, নীল লাল বাতি, হলুদ বাতির মানে কি ট্রাফিকের, কারণ কি ইউজ করে না। ঠিক তেমনি বাংলাদেশের অধিকাংশ লোক জানে না বয়স হয়ে গেছে প্রায় 40, ভোটই দিতে পারে নাই, দেয়ও নাই, দিতে পারেই নাই। তো এটা একটা অদ্ভুত একটা দেশ। এখানে দরকার ছিল যে এমন একটা সরকার, যে সরকার শক্ত হাতে সবকিছু দমন করতে পারতো। আজকে কি হচ্ছে, আপনার এখানে মাইক হচ্ছে, ওইখানে মহিলাদের পোশাক নেয়া এই করতেছে, আপনার প্রায়
হেনস্থা করতেছে, তাকে আবার ফুলের মালা ঠালা পাগড়ি ঠাগড়ি পরাইয়া অভিনন্দন জানাইতেছে। দি নেশন হ্যাজ গান ম্যাড। পাগলামি, বহু চতুর্মুখী পঞ্চমুখী পাগলামি চলতেছে। এটাকে শক্ত হাতে দমন করতে হবে। দমন না করলে আপনি পারবেন না। একদিকে আপনার লুটপাট হয়, আবার এই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সে নানাবিধ কথা বলে বেড়াইতেছে, নানাবিধ উল্টাপাল্টা কথা, তার উপরে তো লোকের আস্থা নাই। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি খুব ইন্টারেস্টিং কথা বলছেন যে এক এক সময় এক এক কথা বলছে। আপনি লক্ষ্য করেছেন যে কালকের বিভিন্ন পত্রপত্রিকায় একটা রিপোর্ট এসেছিল যে আমাদের সাবেক উপদেষ্টা, বর্তমানে জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম একটা ইন্টারভিউ দিয়েছিলেন রয়টার্সকে। সেখানে তিনি বলেছিলেন সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে, এটা তিনি বলেছিলেন বলে আমরা পড়েছি। তবে আজকে আবার তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন, করে বলেছেন যে রয়টার্সকে উনি যা বলেছিলেন ঠিক সেভাবে আসেনি। তারপর উনি বলছেন, উনি কি বলেছিলেন করতে পারেনি। হ্যাঁ, না, উনি বলেছেন যে আমি বলেছিলাম, ওনার ব্যাখ্যাটা শুনেন, উনি বলেছেন আমি বলেছিলাম এখন দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ যেরকম নাজুক অবস্থা আছে, এরকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনে একটা সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার পরীক্ষা দীর্ঘদিন হয়নি। এইগুলি উনি বলছেন আজকে। ভালো কথা, তাহলে বোঝা গেল যে উনি ওভাবে বলেননি। কিন্তু ইন্টারেস্টিং হলো গত বুধবারে উনি আরেকটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউটা আজকে ছাপা হয়েছে। সেই ইন্টারভিউটা উনি দিয়েছিলেন এএফপি কে, খেয়াল করেন। আগেটা গেল রয়টার্সের, এখন দিল এএফপি কে। এখন এএফপি তে উনি যে কি বলছেন, আবার শুনেন কি বলছেন, আমি হুবহু পড়ে শোনাচ্ছি। এবার এএফপি কে উনি বলছেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। উনি এএফপি কে বলছেন একই কথা। তাহলে এখন রয়টার্স এটা না হয় ভুল ব্যাখ্যা হয়েছে, ভুল কোট হয়েছে, মিসকোট হয়ে গেছে। তাহলে এএফপি তে উনি একই কথা বলছেন। এখন কি উনি এএফপির এই ব্যাখ্যা নিয়ে আবার ব্যাখ্যা দিবেন নাকি আরেকটা? মানে এটা হচ্ছে নাকি? আপনি যে কথাটা বললেন যে কে কি করছে কিছু বুঝতে পারছি না। নতুন একটা দল হয়েছে এবং আমরা ধরে নিয়েছিলাম এই ভদ্রলোক খুবই সতর্কভাবে কথা বলেন। তো এখন এপিও, রয়টার্সও ভুল, এপিও ভুল, খালি নাহিদ ইসলাম সঠিক, বিষয়টা কেমন হয়ে গেল না? এখানে ইসের মতো ওই ওনাদের যেমন এই ট্রাম্পের যেমন ট্রান্সলেটর আছে, ইন্ডিয়ান কোশ্চেন করলে ইন্ডিয়ান সাংবাদিক ট্রান্সলেটর, উনি বলছে ট্রান্সলেশনে নাকি ভুল করছে। এখন উনি কি বাংলায় বলছে না ইংলিশে বলছে, দ্যাটস অ্যানাদার ইস্যু, যে ট্রান্সলেশনে কে ট্রান্সলেট করলো। তো যাই হোক, মোট কথা যে জিনিসটা, ইউনূস সাহেব তো এক সময় এক এক কথা বলে ইলেকশন নিয়ে। ইলেকশন নিয়ে তো কেউ কেউ বলে যে ইলেকশন নিয়ে চেঁচামেচি করবেন না, এই ধরনের কথাও আমি শুনছি অ্যাডভাইজারদের মধ্যে থেকে। এখন সাধারণত ইলেকশন যে হবে সেটা এটা তো মন্ত্রিসভার ডিসিশন, এটা তো মন্ত্রিসভার ডিসিশন। এটা না যে একজনে কল্পনা করে বলে দিল। এই কোনোদিন মন্ত্রিসভায় কি আলোচনা হয়েছে যে আজকে মন্ত্রিসভায় ক্যাবিনেট সেক্রেটারি কি কোনোদিন ব্রিফিং দিছে যে আলোচনা হয়েছিল? এখন একটা নির্ধারিত হয়েছে এত সময়ের মধ্যে বা এত তারিখে কিংবা এত সময়ের মধ্যে ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করবে, ইলেকশন কমিশন ইলেকশন করবে, তাকে রিকোয়েস্ট করবে। এইটা আমার কাছে মনে হয় না, প্রথমত এরা না মানে সিনসিয়ার না ইলেকশন করার ব্যাপারে। আর একটা বিষয় হচ্ছে যে এরা ইলেকশন করতেও পারবে না। সুতরাং এই ইলেকশনের আসা বাদ এই সরকারের আন্ডারে, এটা ক্লিয়ার। অন্য সরকার কেন? অন্য সরকার কেন? আচ্ছা, প্রথমত ইন্টারিম গভর্নমেন্টের ইলেকশনের দায়িত্ব হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের বাংলাদেশে। 13 অ্যামেন্ডমেন্ট যেটা, কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা 13 অ্যামেন্ডমেন্টের, সেই 13 অ্যামেন্ডমেন্ট ইন ফোর্স। আপনার 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা 13 অ্যামেন্ডমেন্টকে কিল করা হয়েছিল, মানে ইনঅ্যাক্টিভ করা হয়েছিল। এখন 15th অ্যামেন্ডমেন্ট তো বাতিল হয়ে গেছে মোস্টলি। সুতরাং 13th অ্যামেন্ডমেন্ট এখন এসে আছে, এখানে কিছুটা রিভিউ করতে চাচ্ছে কেউ কেউ। এটা করে আপনার 13th অ্যামেন্ডমেন্ট অনুসারে একটা করেন, কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করেন, সেখানে দেওয়া আছে একদম স্ট্রাকচার যে কে চিফ হবে। সে কে চিফ হবে? চিফ হবে তো আপনার ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস ওবায়দুর রহমান, ওবায়দুল হক, সে হবে। ওবায়দুল হাসান যদি রিফিউজ করে বা অ্যাভেলেবল না হয় তাহলে নেক্সট চিফ জাস্টিস। এইভাবেই তো আছে। সুতরাং আমরা কেন ওইটাই যাই না? ওটা যদি না যাওয়া সম্ভব হয় তাহলে আইন মন্ত্রণালয় বলা দরকার যে 13 অ্যামেন্ডমেন্ট আদালতে আবার বহাল করছে, কিন্তু আমরা সেটাকে
করব না, মানে মানবো না। মানবো না। এই যে কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে দেশ চলে যাচ্ছে, এই 13th অ্যামেন্ডমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য বহাল করার জন্য সবাই এত আন্দোলন করছে, এত মারামারি করছে, এত কথা বলছে, সেটা যখন বহাল হইল তখন কিন্তু কবি নীরব। আচ্ছা, এখন কিন্তু বলে না, তারা কেন বলে না? ওই যে ওবায়দুল হাসান, রাইট? তাহলে তোমরা এটার মধ্যেই বা যাও কেন? সেখানে যখন হয়েছে সেটাকে নিয়ে বসো, যে কনসেনসাস করে হবে যে এই চিফ অ্যাডভাইজার। অটোমেটিক হবে না। অটোমেটিক করলেই কিন্তু আপনি দেখবেন এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হবে। আমি তো মনে করি না যে ওবায়দুল হাসানের আন্ডারে ফ্রি ফেয়ার নির্বাচন হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট হোক বা না হোক, সে ফ্রি ফেয়ার নির্বাচন করতে পারবে না বা করবেও না। সুতরাং আমরা একটা উই আর হেডিং টুয়ার্ডস এ কনস্টিটিউশনাল ক্রাইসিস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তার মানে আসলে আপনি বলতে চাচ্ছেন যে কোনো কিছুই যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না। এবং আপনি এই যে মব কালচারের কথা বললেন, যেটা যে এটা আমরা তো দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনাটা, শেষ পর্যন্ত কিন্তু ওই মেয়েটা বাধ্য হয়েছে নানা রকম চাপে পড়ে মামলাটা উইথড্র করতে, সে বাধ্য হয়েছে। আজকে আবার পত্রিকা দেখলাম যে দুটো জিনিস, আমি দুটো খবর বলি। আমি ঢাকা ইউনিভার্সিটি এলাকায় এক ইউনিভার্সিটির টিচার যাচ্ছিলেন সিএনজিতে করে, মানে আপনি 3 হুইলারে করে। তো তাকে কয়েকজন স্টুডেন্ট ধরছে ছিনতাইয়ের জন্য। তবে যখন উনি পরিচয় দেন ঢাকা ইউনিভার্সিটির, তখন সরি স্যার, ভুল হয়ে গেছে, তারা চলে গেল। এই একটা ঘটনা ঘটছে ঢাকা ইউনিভার্সিটিতে। আবার আপনার গুলশানে এখানে দেখলাম যে একটা গাড়ির সামনে হঠাৎ করে আচমকে এক লোক এসে দাঁড়াই গেছে, দাঁড়াই যে বলছে যে আমি গুলশানের রাজা, আমি যেভাবে যাবো সেভাবে যাবো। ওই গাড়িকে সে ইট দিয়া গাড়ির গ্লাস টাস ভেঙে ফেলেছে, বনেটের উপরে উঠে যে বসছে। তারপর তার ছবি ছাপা হয়েছে ইয়েতে। তারপর আরেকটা মেয়ে বলছে যে এই লোকটা আমার সঙ্গে এরকম করছিল, তারপর সে লোককে ধরে আছে। এইগুলি চলছে, মানে যার যে ইচ্ছা। বসুন্ধরা এলাকায় দেখলাম যে ইন্ডিয়ান মনে করে ইরানিয়ান লোক, খুব 2জন ইরানিয়ানকে অ্যাটাক করছে। আর সত্য কি মিথ্যা সেটাও তো বোঝা যায় না, না অন্য দেশের বিষয়। এগুলি কি চলছে? মানে এ আরো হুমকি দিচ্ছে, সে তার হুমকি দিচ্ছে, মেরে ফেলাবো, ধরে ফেলাবো। এগুলি কি, মানে দেশে এগুলির ব্যাপারে কি সরকারের কোনো ভূমিকা থাকা উচিত না? সরকার কি চুপ করে থাকবে? তারা কি এগুলো দেখবে না? রুজাউদ্দিনের সময় যে মগ পর্তুগিজ ছোট্টদের অ্যাটাক করতো, এখানে ছিল মগের মুল্লুক। এখন হয়েছে কি মবের মুল্লুক। মবের মুল্লুক হয়েছে, মগের মুল্লুক আর নাই, এখন মবের মুল্লুক হয়েছে। আর একটা নতুন শব্দ বাংলা ভাষায় যোগ হয়েছে, এনরিচ করছে, মব ডাকাতি। আচ্ছা, মব ডাকাতি একটা নতুন শব্দ। মব ডাকাতি, মব ক্রিয়েট করে একটা বাসায় ঢুকা ডাকাতি করবে। হ্যাঁ, ডাকাতি করে নিয়ে যাচ্ছে। হলো তো, কয়েকদিনই হলো। হ্যাঁ, কোন বাসায় হয় ঠিক নাই। হ্যাঁ, এটা না, সবাই তো সন্তুষ্ট হয়ে গেছে। এটা যে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটছে। এই ইউনূস সাহেব পারতেছে না কেন? ইউনূস সাহেব কেন এই একজন স্বরাষ্ট্রমন্ত্রী নেয় না? কঠিন, মানে নর্মাল বুদ্ধির, নর্মাল কাজকর্ম করতে পারে, একজন নেয় না কেন? উনি নেয় না। উনি ওই চিন্তা করে যে সব ঠিক আছে, বিবিসি থেকে বললো সব ঠিক আছে। আগে থেকে কি বিবিসি জিজ্ঞেস করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম খারাপ হয়েছে কিনা? বলে আগে যা ছিল সেরকমই আছে। তা আগে তো খারাপ ছিল। আগে শেখ হাসিনার আমলে যদি ভালোই থাকতো, তাহলে এত ছাত্র ছাত্রী নাইমা, এত লোকজন নাইমা, আমরা এই তাকে উৎখাত করলাম, 2000 লোক মারা গেল। উনি সেটার সাথে তুলনা করে, এটির সাথে তুলনা করলে হবে না। আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিহিত করতে হবে, শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে বিহিত করতে হবে। এখানে গ্রামে কোনো মানুষের নিরাপত্তা নাই, থানায় কেস নেয় না, আপনি জানেন। এই যে ক্রাইম স্ট্যাটিস্টিক্সটা সঠিক না, থানায় কেস দেয় না, আবার অনেকে যায়ও না। যে পুলিশ নিজেই তো মানে একটা হতাশাগ্রস্ত একটা বাহিনী হয়ে গেছে। তাদেরকে করার জন্য আরো পুলিশ নেওয়া দরকার ছিল। আরো পুলিশ যদি তারা নিত 6 মাসে, কিন্তু ট্রেন্ড হয়ে যেত, সিপাহীরা তো ট্রেন্ড হয়ে যেত, অফিসাররা নয়, আরো একটু দেরি হইতো। কিন্তু সেটা করলো না। সেটা না কইরা অনেক পুলিশ অ্যাবসেন্ট, পুলিশ বাহিনীতে নেট ঘাটতি আছে। আপনি সেই ঘাটতিটাও পূরণ করবেন না। আপনি তো ঘাটতিটাকে পূরণ করবেন না, শুধু পুলিশ, যেসব পুলিশকে আপনি অ্যারেস্ট করতেছেন, যাদেরকে বিচারের আওতায় আনতেছেন, সেটা রিপ্লেসমেন্ট করবেন না। আপনি তো এদিকে কোনো খেয়ালই নাই। আমি জানি না এরা কোন ধান্দায় আছে, কোন চিন্তায় আছে। এরা আছে যে আপনি দেখেন যে আপনি সেটা বললেন যে 15-16 তারিখে, 16ই ফেব্রুয়ারি গেছে এদের সকল হিসাব